দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম। শুরু করছি ইস্পাহানি মির্জাপুর চা মুক্তবাক। সাথে আছি আমি মাহমুদুর রহমান মান্না। আজকের আলোচনার বিষয় জুলাই সনদ, প্রত্যাশা, সন্দেহ, শঙ্কা। আলোচনার জন্য উপস্থিত আছেন বাংলাদেশের সমাজতান্ত্রিক দল বাসদের সাধারণ সম্পাদক বজলুর রশিদ ফিরোজ, আছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব এবং আছেন লেখক, সাংবাদিক, দ্য বিজনেস স্ট্যান্ডার্ডের নির্বাহী সম্পাদক সাখাওয়াত লিটন। আপনাদের তিনজনকেই স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। যারা হাবিবুর রহমান হাবিব, আপনাকে দিয়ে শুরু করি। শেখ হাসিনার 15 বছরের শাসনের সময় দাবিটা ছিল রাষ্ট্রের কাঠামোগত সংস্কারের। বিএনপি সহ বিরোধী রাজনৈতিক দলগুলো প্রায় সবাই সে সংস্কারের কর্মসূচির ভিত্তিতে স্বৈরাচারের বিরুদ্ধে লড়াইটা করেছিল। তারই প্রতিফলন জুলাই সনদ। বিএনপি এখন রাষ্ট্র ক্ষমতায়, কিন্তু জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে সন্দেহ, শঙ্কা তৈরি হয়েছে কেন? আপনাকে ধন্যবাদ এবং চ্যানেল 24 অনুষ্ঠান যারা দেখছেন তাদেরকে আমার সশ্রদ্ধ সালাম। বিজ্ঞ দুইজন অভিজ্ঞ আলোচক, আমার একসময় ছাত্র রাজনীতির সাথী সহযোদ্ধা মোস্তফা ফিরোজ এবং লেখক সাংবাদিক সাখাওয়াত লিটনকে শুভেচ্ছা। এখানে আপনার প্রশ্নের উত্তর দেওয়ার আগে যারা প্রশ্নগুলি করছে বিএনপিকে, তাদের কাছে প্রশ্নটা আপনার মাধ্যমে জানতে চায় বা করতে চায় যে জুলাই সনদ যখন স্বাক্ষর করার কথা হয়েছিল, সবচেয়ে বেশি আগ্রহ দেখিয়েছিল এনসিপি এবং জামাত। কিন্তু যেদিন জুলাই সনদ স্বাক্ষর হবে তার আগদিন জামাত ও এনসিপি বললো আমরা স্বাক্ষর করব না। পরের দিন জামাত যখন এই স্বাক্ষর করার আসার সিদ্ধান্ত নিল, তখন এনসিপি বলল জামাত আমাদের সাথে বিশ্বাসঘাতকতা করেছে, আমরা জুলাই সনদ স্বাক্ষর করবো না। তারা চলে গেল কক্সবাজার। তারা স্বাক্ষর করেওনি, পর নির্বাচনের পর তারা করেছে কিছু কথা তার লিখে। তাহলে এই যে তারা তালবাহানা করলো, জুলাই সনদে কী ছিল? জুলাই সনদে একটাই ছিল যে কম করে 5% মেয়েদেরকে নমিনেশন দিতে হবে, নারী সংসদ সদস্য নারীদেরকে দিতে হবে। বিএনপি 5% দিতে পারে নাই, জামাত 1%ও দেয়নি। কারণ 100 ভাগ এখানে জুলাই সনদের সাথে প্রতারণা করলো স্বাক্ষর করার পর। দ্বিতীয়ত, যারা বিরোধী দলে থাকবে তারা ডেপুটি স্পিকার নেবে, সরকারের পক্ষ থেকে তাদেরকে অফার করা হলো, এটাও নিল না। এখানে 100% তারা প্রতারণা করলো বা জেলা সনদকে অবজ্ঞা করলো। এখন বিএনপি, যিনি সর্বোচ্চ নেতা, দলের চেয়ারম্যান, প্রধানমন্ত্রী, উনি পরিষ্কারভাবে বলছেন আমরা জুলাই সনদের প্রতিটা অক্ষর বাস্তবায়ন করব, প্রতিটা অক্ষর বাস্তবায়ন করব আমরা। তো এখন কিছু কর্মকাণ্ড শুরু করেছে, কিন্তু যেভাবে হয়তো আছে ওইভাবে না হলেও সব কিছু মিলে আমরা যেটা বলতে চাচ্ছি সেটা হলো যে দেশের মানুষের স্বার্থে, দেশের মানুষের ভালোর জন্য, দেশের গণতান্ত্রিক অবস্থান অব্যাহত রাখার জন্য এবং দেশকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যে কাজগুলি আগে করার দরকার সেই কাজগুলি আমার মনে হয় সরকার শুরু করেছে ইতিমধ্যে। এর ভিতরে যে আমাদের প্রথম যে জিনিসটাকে আমরা নিয়ে গর্বের সঙ্গে বলতে পারি বা সরকারকে সহায়তা করার কথা বা সাপোর্ট আমরা দিতে পারি এই বলে যে আমরা দীর্ঘদিন যাবৎ বর্ষার সময় আমরা ডুবে মরি, আর এই সময় শুষ্ক মৌসুমে আমাদেরকে মরুভূমি বানিয়ে দেয়। আমার বাড়ি পদ্মা নদীর পাশে, পাকশির উপর শাহপুর। তো সেখানে ভারত আমাদেরকে তাকায়ও না, আমাদেরকে পাত্তাও দেয় না। আমাদের সরকার প্রধান বা সরকারের নেতৃত্বে বললো যে আমরা পদ্মা ব্যারেজ করবো, এটা সাহসী পদক্ষেপ। তিস্তাতে একই অবস্থা, শুষ্ক মৌসুমে ডুবিয়ে দেয়, মরুভূমি বানিয়ে দেয়, ডুবিয়ে দেয়। আমরা সেখানে তিস্তা ব্যারেজ করবো। বড় জুলাই সনদ আমি বাস্তবায়ন করবো আমি তো বলেছি, কিন্তু আমার এটার মধ্যে কি ছিল, জুলাই সনদ ছিল যে আমি এইরকমভাবে সাহসী পদক্ষেপ নিয়েছে। এদিকে কিন্তু তাকাচ্ছে না তারা, যারা সমালোচনা করতেছে। অর্থাৎ দুইটা তারা একেবারে টোটালি তারা ইগনোর করেছে বা অবজ্ঞা করেছে। এই যে আমাদের দেশের মানুষের স্বার্থে 10,000 টাকা কিছু সুদ সব মাফ করেছে, কারো 10,000 টাকা ঋণ, কারো 20,000 25,000 টাকা হয়ে গিয়েছে, সব মাফ করে দিয়েছে। তারপর সরকার যে কতগুলো পদক্ষেপ তারা নিয়েছে দেশটাকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, সাধারণ মানুষের জীবনটাকে কিছুটা স্বস্তি দেওয়া করার জন্য। এই যে আপনার ফ্যামিলি কার্ড বলেন, আপনার কৃষি কার্ড বলেন, আপনার হেলথ কার্ড বলেন। আমি অন্তত খুশি এখানে, আমার বয়স 65 বছর, 72 বছর, আমাদের বিনা পয়সা ট্রেনে যাওয়ার ব্যবস্থা করেছেন।
মেট্রো রেলের 25% ছাড় দিয়েছেন। হ্যাঁ, জুলাই সনদে আমাদের যেগুলি আছে, যেমন আমাদের 31 দফার ভিতরে যেগুলি আছে, সমস্ত দফা যদি আপনি বাস্তবায়ন আমরা করে ফেলি, এক জায়গায় গিয়ে যদি আমরা বলি যে নির্বাচনটা তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে না, বিএনপি সরকারের অধীনেই হবে, কোনোটারই কোনো কাজে লাগবে না। কিন্তু যতক্ষণ পর্যন্ত এই জায়গাটা ঠিক থাকবে, 5 বছর পর সরকারকে পদত্যাগ করতে হবে, নির্বাচন তত্ত্বাবধায়ক সরকার হাতে ক্ষমতা হস্তান্তর করতে হবে, তাহলে সেই সরকার কোনোভাবেই জনগণের বিরুদ্ধে, জনস্বার্থের বিরুদ্ধে যেতে পারে না। এটা হলো মূল কথা আমি বলতে চাই, যে আমাদের সরকার সেই সিদ্ধান্ত আছে। এখন বলতে পারেন যে সংস্কার আর হলো সংশোধন, এটা নিয়ে তো এখন সংস্কার আর সংশোধনের কতখানি পার্থক্য আমি অতখানি বুঝি না। হ্যাঁ, সংস্কার আর সংশোধন নিয়ে, যে সংবিধান সংশোধন আর এরা বলতে সংস্কার, এই তো। এবং এখানে প্রধানমন্ত্রীর সাথে রাষ্ট্রপতির ক্ষমতার ভারসাম্য যেটা ছিল না, সেই ভারসাম্যের কথা এখান থেকে কিন্তু সরকার সরে যায়নি। হ্যাঁ, এখন আপনার আইন ক্ষেত্রে কিছু যে ব্যাপার, তারপরে আপনার যেটা ওই যে দুদক নিয়ে যে ব্যাপারটা, এই সমস্ত নিয়ে যে কিছু কথাবার্তা হচ্ছে, সেখানেও আমাদের সরকার চাচ্ছে কোনটা যেটা করলে পরে আমার দেশের উপকার হবে। যেমন আগে বিএনপি আমলেই যখন দুদক হয়েছিল, তখন কী ছিল আইনে, দুদকের আইনে আপনি দুর্নীতি করেছেন 10,000 কোটি টাকা, আরও 20,000 করে দুর্নীতি ধরা পড়লো না, আপনার সাজা হলো, আপনার বিরুদ্ধে মামলা হলো, 10,000 কোটি টাকা দিয়ে দিলেন, আপনার সাজা আর খাটা লাগবে না। তত্ত্বাবধায়ক মানে ইন্টারিম কমিটি এসে বললো যে না, আপনি টাকা দিলে আপনি মাপ। এই জায়গায় বিএনপি আবার ফিরে আসতেছে। এটা ভালো না খারাপ? অবশ্যই ভালো। এইভাবে অনেকগুলি আছে। এখন জুলাই সনদ বাস্তবায়ন করা, হানা ভোট, এটা বাস্তবায়ন ব্যবহার নিয়ে প্রতিনিয়ত করে, এই জিনিসগুলি খুব কম মানুষই বোঝে। মানুষ বুঝতেছে কোনটা। যেমন আওয়ামী লীগ। আসবো আমি আপনার কাছে আবার, মানে সময় কিছু আমার হাতের বাইরে চলে যাচ্ছে, সেই জন্যে তাছাড়া কিছু প্রশ্ন আছে, সেটা নিয়েও আসবো। যারা বজলুর রশিদ ফিরোজ, সংসদে বিরোধী দল প্রায় নিষ্প্রভ, এটা পত্রিকায় লেখা হয়েছে। বিরোধী জোটের এমপিদের ভূমিকায় তারা নিজেরাও বিব্রত। সংসদে বিরোধী জোটের ভূমিকাকে আপনি কিভাবে মূল্যায়ন করছেন? জুলাই সনদ বাস্তবায়ন এবং সংবিধান সংস্কার পরিষদের দাবিতে রাজপথে আন্দোলন করলেও জামাত বিএনপি সংসদে খুব বেশি কথাবার্তা বলছে না। বিরোধী জোট আসলে কি চাইছে মনে করেন? ধন্যবাদ আপনাকে এবং দুজন সহ আলোচক, তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। দর্শকদের, দর্শক শ্রোতাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। খুবই গুরুত্বপূর্ণ বিষয়। এটা জুলাই মাস, 8ই জুলাই 2024-এর জুলাইয়ে একটা গণ অভ্যুত্থান সংগঠিত হয়েছে। দীর্ঘ 15 বছরের স্বৈরশাসন বিরোধী আন্দোলনের পরিণতিতে গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে স্বৈরাচারী সরকারের পতন ঘটেছে এবং সরকার দেশ থেকে পালিয়েছে, সরকার প্রধান। মানুষের দীর্ঘ দিনের প্রতীক্ষা ছিল, আকাঙ্ক্ষা ছিল, প্রথমত দেশটা একটা গণতান্ত্রিক যে আইনের শাসন সেখানে প্রতিষ্ঠিত হবে, গণতান্ত্রিক পদ্ধতিতে রাষ্ট্র পরিচালিত হবে এবং গণতান্ত্রিক ব্যবস্থার মধ্যে নির্বাচন একটা উপাদান, অন্যতম উপাদান। সেই নির্বাচনে মানুষ তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবে এবং তাদের প্রতিনিধি নির্বাচিত করে তাদের মাধ্যমে দেশ পরিচালনা করবে। এই আকাঙ্ক্ষা থেকেই আসলে বাস্তবে গণ অভ্যুত্থানটা সংগঠিত হয়েছে। যদিও কোটা সংস্কারের দাবিতে যে আন্দোলন শুরু হয়েছিল, সেই আন্দোলনের পরিণতিতে এটা হয়েছে এবং বিভিন্ন অংশের মানুষ, ছাত্র, শ্রমিক, কৃষক, নারী, মধ্যবিত্ত, সাধারণ জনগণ, তারা নানা অংশের মানুষ বিভিন্ন মাত্রায় যে শেখ হাসিনার সরকারের দ্বারা দমন পীড়ন, নির্যাতন, নিপীড়নের শিকার হয়েছিল, সেই নানা অংশের এবং অর্থনৈতিকভাবেও তারা যে ক্ষতিগ্রস্ত হচ্ছিল, সেগুলো সমস্ত কিছুর এক পুঞ্জীভূত যে প্রকাশ, সেই প্রকাশটা সেখানে অভ্যুত্থানের মধ্যে সংগঠিত হয়েছে। তো সেই জায়গা থেকে স্বাভাবিক কারণেই আশা ছিল যে একই ধরনের শাসন যাতে আর পুনরাবৃত্তি না ঘটে। তার জন্যে যেটা বলছেন আপনি, যে রাষ্ট্রের সংস্কার, সেই সংস্কারের কথা, এখানে গণতান্ত্রিক আইনের শাসনের কথা, সাংবিধানিক যে প্রতিষ্ঠানগুলো আছে তাদের যে স্বাধীনভাবে যাতে সেগুলো কাজ করতে পারে, সেই ধরনের যে দাবি, পুলিশ তারা যাতে স্বাধীনভাবে ভূমিকা পালন করতে পারে, দুর্নীতি দমন কমিশন সেগুলো যাতে স্বাধীনভাবে তাদের ভূমিকা পালন করতে পারে, এগুলো ছিল জনগণের আকাঙ্ক্ষা, জনগণের প্রত্যাশা। বিচার বিভাগের একটা স্বাধীনতা, সেই স্বাধীনতাটা নিশ্চিত হবে। তো সেই সবগুলো নিয়েই কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারের সময় রাজনৈতিক দলগুলোর মধ্য দিয়ে একটা ঐক্যমত্য কমিশনের মাধ্যমে একটা সনদ তৈরির প্রচেষ্টা ছিল। সেখানে বিভিন্ন দলের ভিন্ন ভিন্ন মত ছিল।
সেই মতের মধ্যে তারপরেও একটা জুলাই সনদ সেটা প্রণীত হয়েছে, কিন্তু সেই জুলাই সনদের সমস্ত দল যারা অংশগ্রহণ করেছিল তারা সবাই কিন্তু স্বাক্ষরও করেনি। আমরা আমাদের দলের পক্ষ থেকে স্বাক্ষর করিনি, আমাদের কিছু রিজার্ভেশন ছিল। প্রথম রিজার্ভেশনটা ছিল যে এখানে জুলাই সনদের মধ্যে যে বিষয়টা নিয়ে এসেছে, সেখানে প্রথমেই এই সনদের মধ্য দিয়ে মানুষের কাছে একটা স্মেল যায় এই ধরনের, যে এই সনদের মধ্য দিয়ে আসলে মুক্তিযুদ্ধকে অস্বীকার করা হয়। আমরা সেটাই বলছিলাম যে রাষ্ট্রের যে তার মূল নীতি আছে, সেই মূল নীতিটাকে অপরিবর্তিত রেখে তার সাথে অন্য কিছু যুক্ত হতে পারে, কিন্তু সেখানে মূল নীতিটা সেখানে প্রতিস্থাপন করা হয়। এই সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার, গণতন্ত্র এবং ধর্মীয় যে স্বাধীনতা, সেইটা দিয়ে প্রতিস্থাপন করা হয়। আমরা সেটা স্ট্রংলি আমরা এটা আমাদের দলের পক্ষ থেকে এবং আমাদের তৎকালীন বাম গণতান্ত্রিক জোটের পক্ষ থেকে আমরা প্রতিবাদ করেছিলাম, এবং সেই প্রতিবাদ স্বরূপই আমরা কিন্তু এখানে স্বাক্ষর করিনি। এর বাইরে অনেকগুলো বিষয় আছে যেগুলো বিষয়ে সেখানে সবগুলো ঐক্যমত্য প্রতিষ্ঠিত হয়নি। জুলাই সনদটা একটা চাপিয়ে দেওয়া সনদ, যেটা স্বাক্ষরিত হয়েছে, সেটার মধ্যে অনেকগুলো বিষয়ে নোট অফ ডিসেন্ট ছিল, যেগুলো এই যে আমি বললাম যে আমরা এটা চেয়েছিলাম যে একটা স্বাধীন নিয়োগ কমিশনের দ্বারা সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোর যে নিয়োগ সেগুলো হোক, কিন্তু সেটাতে বিএনপি কিন্তু সবগুলোতে রাজি হয় নাই। বিএনপি শুধুমাত্র নির্বাচন কমিশন নিয়োগের ব্যাপারে তারা স্বাধীন কমিশনের মাধ্যমে, সেটা একটা স্বতন্ত্র কমিশনের মাধ্যমে নিয়োগ হবে, এটা অ্যাকসেপ্ট করেছিল। আর বাকি পাবলিক সার্ভিস কমিশন, মানবাধিকার কমিশন, বিচারপতি নিয়োগের ক্ষেত্রেও সবার সাথে ঐক্যমত্য হয় নাই যে জ্যেষ্ঠতার ভিত্তিতে প্রধান বিচারপতি এগুলো নিয়োগ হবে, সেটা না করে তারা বলছিল 2 জনের মধ্য থেকে 1 জন নিয়োগ হবে। এরকম অনেকগুলো বিষয়ে নোট অফ ডিসেন্ট আছে। সেজন্য আমরা আমাদের দলের পক্ষ থেকে জুলাই সনদ যেটা তৈরি করার ক্ষেত্রে আমাদের বলা ছিল যে সর্বসম্মতভাবে যে বিষয়গুলোতে একমত হয় সেটা নিয়েই সনদটা করা হোক, আর বাকিগুলো আমরা বলি যে এইগুলো নিয়ে আমাদের আলোচনা হয়েছে, এই দলগুলো রাজি হয়েছে, এই দলগুলো রাজি হয় নাই। এইটা হলে কিন্তু আসলে আমরা হয়তো 20%, 30%, 40%ও অ্যাচিভ করতে পারতাম, কিন্তু যেই মুহূর্তে মানে একটা চাপিয়ে দেওয়ার ব্যাপার থাকলো, সেই মুহূর্তেই কিন্তু আসলে জুলাই সনদটা যে বাস্তবায়িত হবে না, সেটা আগাগোড়া বোঝা যাচ্ছিল যে জুলাই সনদের আসলে ভবিষ্যৎটা এটা ভালো না, এটা ভবিষ্যৎ খারাপ, এই জুলাই সনদ বাস্তবায়িত হওয়ার না, সেটাই আমরা এখানে লক্ষ্য করছি। যেটা বলছেন যে বিরোধী দল, আসলে সংসদে কি বিরোধী দল আছে? আমার তো প্রশ্ন যে এই সংসদে কোনো বিরোধী দল আছে বলে আমার কাছে মনে হয় না, আমি মনে করি না যে বিরোধী দল আছে। তারা সবাই মিলে সমঝোতার ভিত্তিতেই আসলে বাস্তবে একটা নির্বাচন হয়েছে। এই সমঝোতার ভিত্তিতে নির্বাচন না হলে এখানে জামাত ইসলাম সহ তাদের 11 দলীয় জোট, তারা আজকে স্বাধীন বাংলাদেশে এটা নজির নাই, এবং জামাত ইসলাম প্রতিষ্ঠিত হওয়ার পর 1941 সালে পাকিস্তান, ভারত এবং বাংলাদেশ তাদের এরকম পার্লামেন্টে আসন পাওয়ার কোনো নজির নাই। পাকিস্তানে 4টার বেশি তারা সিট পায় না, ভারতে কোনো পার্লামেন্টে তাদের সিট নেই, বাংলাদেশে তারা এককভাবে ইলেকশন করলে ইতিপূর্বে 3টার বেশি সিট পায় না, বিএনপি সহ জোট করলে তারা 18টা সিট পায়। এই মুহূর্তে তারা জোটবদ্ধ হয়ে 78টা পার্লামেন্টারি সিট তারা উইন করছে। এটা আসলে তাদের আসলে নির্বাচনের মাধ্যমে সেটা হয়েছে বলে আমরা মনে করি না, এটা একটা সমঝোতার ভিত্তিতেই তাদের নির্বাচন, সেই নির্বাচন। এবং সেটাই দেখলাম যে পার্লামেন্টে অভূতপূর্ব, সরকার দলীয় চিফ হুইপ তিনি বললেন যে এইটা একটা অভূতপূর্ব সংসদ, যেখানে সরকারি দল, বিরোধী দল সবাই মিলে আমরা সম্মিলিতভাবে এখানে কাজ করছি। সেটাই দেখা যাচ্ছে এই যে বাজেট অধিবেশনগুলো। এখনো মাঝে মাঝে বিরোধী দল বক্তৃতা করে আমরা চমৎকার সম্পর্কের মধ্যে দিয়ে অগ্রসর হচ্ছি, আমরা প্রধানমন্ত্রীর এই ভূমিকায় খুবই সন্তুষ্ট, মানে প্রশংসাটাই বেশি, ওরকম করিয়া হয় যে না। সেটাই বলছি যে এখানে বাজেট অধিবেশন হয়ে গেল। এই বাজেট অধিবেশনে বিরোধী দলের পক্ষ থেকে বাজেট নিয়ে তাদের কোনো কথা, কোনো বক্তব্য সেটা আমরা শুনলাম না। কেন কৃষি খাতে বরাদ্দটা বাড়লো না, কেন শিক্ষা খাতে বরাদ্দ জিডিপির 2% অতিক্রম করতে পারলাম না, কেন সামাজিক সুরক্ষা খাতে যে বরাদ্দটা আর বাড়লো না, কেন শিল্প খাতে বরাদ্দ বাড়লো না, কেন শ্রমিকদের রেশনিংয়ের জন্য থুক বরাদ্দ থাকলো না, এই ধরনের কোনো কথা এখানে নাই। এবং কর্মসংস্থানের জন্য কোনো নির্দেশনা সেই বাজেটে নাই, এইগুলো নিয়ে তাদের কোনো বক্তব্য নাই। তারা অন্য বিষয় নিয়ে পার্লামেন্টে নানা অহেতুক অপ্রয়োজনীয় যে বিষয়, সেই বিষয়গুলো নিয়ে পার্লামেন্টে তারা আলোচনা করছেন, এবং তো নানা হাস্যরসেরও যে উদ্রেক, সেই উদ্রেক এগুলো করছে বিরোধী দলের পক্ষ থেকে। তো সেই জন্যই আমরা বলছি তারা মাঠে এসে আবার গরম পড়ছে যে মাঠের আন্দোলন, এটা করবে, আন্দোলন করবে, সরকারের পতন ঘটাবে, ইত্যাদি ইত্যাদি বলতেছে। কিন্তু পার্লামেন্টে যেখানে তাদের কথা বলার সুযোগ আছে, জনগণকেও সচেতন করার ব্যাপার আছে, সেই জায়গায় তাদের কোনো ভূমিকা আছে বলে আমরা মনে করি না। এটা 2,72,000 টাকা খরচ করে প্রতি মিনিটে যেই পার্লামেন্ট সেশনটা হয়, সেই সেশনে এই ধরনের বাহুল্য আলাপ আলোচনা করে সময় কাটানো এবং জনগণের ট্যাক্সের টাকা সেগুলো ক্ষতি করার যে নজির, সেই নজিরটা এখানে আছে। থ্যাংক ইউ। আবার আসবো আপনার কাছে। জনাব সাখাওয়াত লিটন, দুইজনের কথাই তো শুনলেন, মানে কি মনে করছে যে ক্ষমতাসীনরা জুলাই সনদ বাস্তবায়নের ব্যাপারে সিরিয়াস বা ইতিবাচক, এবং একইভাবে
বিরোধী দলের ভূমিকাতে আপনি কি সন্তুষ্ট? আমার সন্তুষ্ট অসন্তুষ্ট তো আসলে কিছু যায় আসবে না। জুলাই সনদ নিয়ে যে আলোচনাটা আসলে ওনারা দুজনে আলোচনা করেছেন, আমরা হাইপোথেটিক্যালি যদি ধরে নেই যে আসলে আমাদের সংকটটা কোথায়, জুলাই সনদে যতগুলো ভালো ভালো প্রস্তাব আছে সব কিছুই যদি আমরা কালকের ভিতরে সবাই সর্বসম্মত হয়ে সংবিধানে সবগুলো ইনক্লুড করে নিলাম সর্বসম্মতভাবে, তাহলেই কি আমাদের দেশের যে ক্রাইসিস এখন চলছে, অর্থনৈতিক ক্রাইসিস বলুন, সামাজিক ক্রাইসিস বলুন, মার্কেটে জব নাই, এর আগে একজন অর্থনীতিবিদ বলেছিলেন জব মার্কেটে দুর্ভিক্ষ চলছে, এই সব সমস্যার কি সমাধান হয়ে যাবে? এই সমস্যার সমাধান তো হবে না। তাহলে সমস্যার সমাধান হবে না, শাসন ব্যবস্থার একটা বড় বিপর্যয় ঘটেছে। সেই বিপর্যয়টাকে যদি আপনি কাটিয়ে উঠতে চান, তাহলে সেটার যে আপনার রোডম্যাপ বা যে প্র্যাকটিসগুলো দরকার, সেই প্র্যাকটিস কতটা হচ্ছে সেটা একটা কোশ্চেন। কারণ ইতিমধ্যেই আমাদের দুজন আলোচক এবং আপনিও প্রশ্ন তুলেছেন পার্লামেন্টে বিরোধী দলের ভূমিকা কেমন, ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে। উনি বললেন যেটা হলো পার্লামেন্টের আসলে একটা সমঝোতায় চলছে, তো সমঝোতায় চললে পার্লামেন্টকে বলা হয় যে এটা যদি আপনার রূপক অর্থে আপনি বলেন যে দুই চাকার একটা বাইসাইকেল, যদি দুইটা চাকা ঠিক থাকে তাহলে বাইসাইকেল আপনি স্মুথলি রান করবে, আর যদি দুই চাকার বাইসাইকেলের এক চাকা না থাকে তাহলে যে সাইকেলটা পাওয়া যায় ওই সাইকেল কিন্তু আসলে স্বাভাবিকভাবে কেউ ব্যবহার করে না। এটা কোথায় দেখা যায়? এক জায়গাতেও তো চলে। এটা সার্কাসে দেখা যায়, সেটা সার্কাসে দেখা যায়। 2014 সালের ইলেকশনের পরে যে সংসদ গঠিত হয়েছিল সেই সংসদেও কিন্তু আপনার এই মিলেমিশে একসাথে সংসদ আপনার কার্যকর করা, মিলেমিশে একসাথে উন্নয়ন করা, এ ধরনের একটা স্লোগান সামনে এসেছিল। এবং সেই সংসদের কিন্তু আরও অভূতপূর্ব একটা দৃশ্য ছিল, যেটা হলো সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের সময় উইনস্টন চার্চিলের যেমন হচ্ছে আপনার ওয়ার ক্যাবিনেট ছিল, বিরোধী দলের আপনার এমপিরাও ওয়ার ক্যাবিনেটে ছিল। 14 ইলেকশনের পরে গঠিত পার্লামেন্টের বিরোধী দলের কিন্তু দুই জায়গায় ছিল, ট্রেজারি বেঞ্চেও ছিল, মন্ত্রী হয়েছিল কয়েকজন, আবার অপোজিশনেও ছিল। ওই সময় একজন বর্ষিয়ান রাজনীতিবিদ এটাকে একটা মন্তব্য করেছিলেন যেটা আসলে কাঁঠালের আমসত্ব, ম্যাঙ্গোবার মেড অফ জ্যাকফ্রুট। তো এভাবে যদি সংসদ আপনার তখনও চলছে, এখন যে প্রশ্নগুলো আসছে যদি এই প্রশ্নগুলো উঠতে থাকে তাহলে সংসদের কার্যকারিতা নিয়ে কিন্তু আরও প্রশ্ন হবে যে রাজনৈতিক সমঝোতার ভিতরেই চলছে কিনা। এখন জুলাই সনদ নিয়ে যে আলোচনাটা শুরু হয়েছে, এটা তো বিতর্ক শুরু হয়েছিল জুলাই সনদ যখন স্বাক্ষর হলো, জুলাই সনদ বাস্তবায়নের জন্য যখন রাষ্ট্রপতির আদেশ জারি হলো তখন থেকেই কিন্তু বিতর্ক শুরু। রাষ্ট্রপতি যখন আদেশ জারি হয়, জুলাই সনদ বাস্তবায়নের আদেশ, যেটার মাধ্যমে গণভোটটা হলো এবং গণভোট পরে অর্ডিন্যান্স করা হলো, সেটা নিয়েই তার আইনগত বৈধতা আছে কিনা। রাষ্ট্রপতির অধ্যাদেশের মাধ্যমে আইন করার ক্ষমতা আছে, রাষ্ট্রপতির আদেশ জারির কোনো ক্ষমতা সংবিধানে নাই। সেই চ্যাপ্টার ক্লোজ হয়ে গেছে যখন এই 1972 সালের সংবিধান কার্যকারিতা পেয়েছে, তখন থেকে ওই চ্যাপ্টার ক্লোজ। আপনি আইন করতে পারবেন অধ্যাদেশ, তখন থেকে এটা কিন্তু লিগ্যালিটি নিয়ে প্রশ্ন উঠেছিল, বিএনপিও প্রশ্ন তুলেছিল। কিন্তু নির্বাচন অনিশ্চিত হয়ে যায় কি যায় না, এবং বিএনপিকে তখন ট্যাগ করা হচ্ছিল যেটা হলো এন্টি রিফর্ম পার্টি, সংস্কার বিরোধী পার্টি, যে কারণে বলা হয়ে থাকে বিএনপি ওই সময় মানে অনেক কষ্টে হলেও এই প্রস্তাব তারা আপনার সোয়ালো করেছে। কোনো একটা জনসভায় গিয়ে, নর্থ বেঙ্গলের জনসভায় গিয়ে এখন যিনি প্রধানমন্ত্রী আছেন উনি কিন্তু হাবুটের পক্ষে একবার ক্যাম্পেইন করেছিলেন। তো তাহলে জুলাই সনদের যেভাবে আপনি চাপিয়ে দেওয়ার আবার কথা স্বরাষ্ট্রমন্ত্রী এটাও বলেছেন যে কথা আপনি বললেন, উনি বলেছেন যে এটা আমরা একটা ঢেকি গেলার মতো তখন দৃশ্য তো তাই মনে হচ্ছিল যে একটা আসলে নির্বাচনের দিকে যাওয়া দরকার। যদি নির্বাচন না হয়, কারণ অন্তর্বর্তীকালীন সরকারের 18 মাস প্রশ্ন যদি তুললেন আমি আপনাকে জিজ্ঞেস করতে পারি, যদি উনি বলতেন যে আমরা এটাকে এইরকম করে মানব না, এইভাবে করেন, সেরকম করে আমরা অ্যাডজাস্ট করি, তখন কি হতো? সরকারি ইলেকশন না দিয়ে বাতিল করে দিয়ে তখন থাকতে তখন পারতো? মানে এটার উত্তর আসলে বিএনপির যিনি নেতা আছেন উনি ভালো দিতে পারবেন, তাদের পলিসিটা কী ছিল। কিন্তু ওই সময় দৃশ্যমান যে রাজনীতিটা ছিল, আমি সেই রাজনীতির কথা বলছি। আর জুলাই সনদ বাস্তবায়নে যেটা আসছি, আমি আপনাকে হাইপোথেটিক্যালি একটা কথা বলেছিলাম যে ধরে নিলাম এই জুলাই সনদের যত প্রস্তাব আছে সব কিছুই আমরা সংবিধানে অন্তর্ভুক্ত করে নিলাম, সব সমস্যার কি সমাধান হয়ে যাবে? আমাদের দেশে কি আইনের অভাব কোনো সমস্যা? আমাদের দেশে প্রচুর ভালো ভালো আইন আছে, সেটা প্রয়োগ কতখানি হয়? যেমন একটা আলোচনায় আমি আপনাকে একটা রেফারেন্স দিই, আমাদের এখানে একটা বিউটিফুল ল আছে, অ্যান্টি টর্চার ল, নির্যাতন নিপীড়ন বিরোধী আইন। সেই আইনটা হয়েছে 2013 সালে।
13 সালের আইন অনুযায়ী বলা হচ্ছে, যেটা হলো আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ইনক্লুডিং আর্ম ফোর্সেস যারা আছে, কোনো লোককে অ্যারেস্ট করলে, কাউকে অ্যারেস্ট করলে তার উপর কোনো ধরনের টর্চার করতে পারবে না। সেই টর্চার ফিজিক্যাল টর্চারও হতে পারে, মেন্টাল টর্চারও, মানসিক টর্চারও হতে পারে। মানসিক টর্চারে এমন হয় যে আপনাকে ডাকলো কোনো একটা এজেন্সি নিয়ে, আপনাকে 2 ঘন্টা বসায় রাখলো, এটা মানসিক টর্চার, এটাও করতে পারবে না। সেই আইনটার বাস্তবায়ন আছে, হাজার পর বলবে নিজে সারা রাত জাগিয়ে রেখে দিল। এই আইনটার কোনো বাস্তবায়ন আছে? পুলিশের সর্বশেষ আমরা 2024-এর জুলাই অভ্যুত্থানের সময় পুলিশের কি ভূমিকা দেখেছি? এটা তো টর্চার পর্যায়ে থাকেনি, এটা তো কিলিং স্কোয়াড হয়ে গিয়েছিল একটা, তাই না? তাহলে আপনার এই সংবিধান, আইন কানুন এইসব নিয়ে বেশি কথা বলে যেসব দেশ, আপনি দেখবেন যেসব দেশের হচ্ছে গভর্নেন্স ফেইলিওর আছে, শাসন ব্যবস্থার আসলে বড় ধরনের একটা পতন আছে। নিজেরা আইন মানি বা না মানি সেটা একটা বড় প্রশ্ন, কখনো নিজেদের আমরা করছি না, বাট আমরা আইন প্রণয়নের কথা বলছি। এখন এই পার্লামেন্টে যারা এমপি আছে, এমপি যারা আছেন, আমি শেষ করবো, আপনি বোধহয় তাহলে বিরতি থেকে সেই বোধহয় বলি। কারণ এই পার্লামেন্টের যে এমপি আছে, আপনার নির্বাচনের সময় তাদের প্রতিশ্রুতি কি ছিল, এখন পার্লামেন্টের যে রোল পালন করছে সেটা নিয়ে পরে আপনি কথা শেষ করবেন, তারপর আমি আবার আগের মতো করি রোটেশনটা করবো। দর্শক, ছোট্ট একটা বিরতি নিচ্ছি, সাথেই থাকুন। দর্শক, ফিরে এলাম ইস্পাহানি মির্জাপুর চা মুক্তবাকে। যারা আপনার কথা তো শেষ না, আমি বলছিলাম যে বিরোধী দলের ভূমিকা নিয়ে কথা হচ্ছে। যদি একটু ফিরে তাকান, নির্বাচনের সময় আমাদের এখন যারা এমপি হয়ে আসছেন তারা কি প্রতিশ্রুতি দিয়ে আসছেন জনগণের কাছ থেকে? স্থানীয় উন্নয়ন মানে আপনার লোকাল ডেভেলপমেন্ট, যে উন্নয়নের কাজগুলো করার কথা স্থানীয় সরকারের, তারা কিন্তু সেই কাজগুলো করতে আগ্রহী। এবং এই পার্লামেন্টেই আপনার এমন প্রস্তাবে সবাই প্রশংসা কুড়িয়েছেন। উপজেলা পরিষদে এমপিদের একটা করে অফিস থাকবে। তাহলে উপজেলা পরিষদে এমপিদের এমনিতে অ্যাডভাইজার বানিয়ে রাখা হয়েছে। এখন যদি আপনি অফিস দেন, তাহলে লোকাল গভর্নমেন্টের অ্যাক্টিভিটিসে যে ইন্টারফারেন্সটা হবে, এইটা শাসন ব্যবস্থা নিয়ে যে কথা বলছি, সেই শাসন ব্যবস্থার সংকটটা আরও ঘনীভূত হবে না? এবং এখানে তো একটা কনফ্লিক্ট অফ ইন্টারেস্টেরও কাজ করে। বিং অ্যান এমপি, আপনার কাজ পার্লামেন্টে হচ্ছে ল মেকিং এবং ওভারসাইট ফাংশন, যেটা বলা হয় সংবিধানেই আছে, যেটা হলো উপজেলা পরিষদে যদি এমপির অফিস হয়, তাহলে ওইখানে কোনো উপজেলা নির্বাহী অফিসারকে আবার যাবে না, চিনবেও না, সব এমপির কাছে। তাহলে আরেকটা সংকটের জন্ম হচ্ছে না? আমরা জুলাই সনদ নিয়ে আলোচনা করছি, কিন্তু আমাদের যেগুলো রিয়েলিটি, সেগুলো যদি আমরা নতুন করে সংকটের জন্ম দেই, তাহলে জুলাই সনদ নিয়ে এখন ওনারা দুজন বলেছে, আমি শেষ করি। বিএনপি কিছু ভুল সিগন্যালও দিয়েছে। ধরেন, যখন অন্তর্বর্তীকালীন সরকারের অনেক অধ্যাদেশ তারা হচ্ছে আপনার পার্লামেন্টে বিল আকারে এনে রিপ্লেস করলো, বিচার বিভাগের জন্য স্বাধীন সচিবালয় যেটা অধ্যাদেশ করে গেল, যেটা কিন্তু অনেক দিনের দাবি, যে নিম্ন আদালতকে আসলে। এই প্রসঙ্গটা পরে আসে, বলছ। ধন্যবাদ। হাবিবুর রহমান হাবিব, ঢাকার বাইরে রাত্রি যাপন না করতে প্রধানমন্ত্রীকে পরামর্শ দিয়েছেন এলডিপি চেয়ারম্যান কর্নেল অবসরপ্রাপ্ত অলি আহমেদ। 11 দলের সেমিনারে তিনি বলেছেন, তারেক রহমান শত্রু দ্বারা আবর্তিত, বিদেশি গুপ্তচররা সরকারে ও দলের গুরুত্বপূর্ণ জায়গায় রয়েছে। কি ভয়াবহ একটা খবর, কি বলবেন? তাহলে ওনাকে জিজ্ঞাসা করা দরকার যে আপনি যে তথ্যটা দিলেন কোথা থেকে পেলেন, নাকি আপনি তৈরি করেছেন? পরিষ্কার হওয়া উচিত। বিরাট কে জিজ্ঞেস করবে? সরকারের পক্ষ থেকে জিজ্ঞাসা করা উচিত। আপনি এখন ভয়াবহ যখন একটা তথ্য দিলেন, ভয়াবহ মনে করেন না? ভয়াবহ তো, উনি যেভাবে বলছেন ভয়াবহ তো, তাহলে ওনাকে জিজ্ঞাসা করা উচিত। ওনাকে জিজ্ঞেস করবে, তাহলে তাকে ডেকে বলা উচিত, ডেকে বলা উচিত, ইন্টেলিজেন্স জিজ্ঞেস করুক, অথবা গিয়ে বলুক, স্যার আপনি কি বলতে চাচ্ছেন, আপনি কিভাবে পেলেন বা কোথা থেকে পেয়েছেন। নিরাপত্তার দায়িত্বে তো বিশেষ ফোর্স আছে, এসএসএফ। তা আছে, কিন্তু উনি যেভাবে বলেছেন তাতে ওনাকে যে ওনাকে কোথাও থাকতে পারে, সেই তথ্যটা কোথা থেকে উনি পেলেন সেই জিনিসটা জানা দরকার তো। এটা আর কথা হলো, উনি এখন ওনার সম্বন্ধে উনি সিনিয়র নেতা, ওনার বিরুদ্ধে ওনার সম্বন্ধে আমার কথা বলা উচিত না। কিন্তু আমরা সবাই জানি জামাত ইসলামের ওনার একটা আসন দিয়ে দেওয়ার কারণে, 2 আসনে উনি ইলেকশন করলেন, তো একটা দেওয়ার কারণে কিন্তু দ্বন্দ্বরা শুরু হলো। সেই আসনে ম্যাডাম গেলেন না, ওনার পক্ষে বক্তব্য, জামাত ইসলামের পক্ষে বক্তব্য 96-এ, তার পরিপ্রেক্ষিতে উনি ওনার সাথে দ্বন্দ্বটা রাখলেন। এবং জামাতের বিরুদ্ধে উনি সবচেয়ে সোচ্চা ছিলেন। এখন জামাতের সাথে উনি জোট করতে গিয়েছেন, এবং ওনার সবচেয়ে বড় হলো জামাতের সাথে জোট করতে গিয়েও কিন্তু আসনটা নিজ আসনটা পেলেন না। যেমন বি চৌধুরী স্যার, বিএনপির ভিতরে শহীদ জিয়া রহমানের পরে আমরা ধরি, ম্যাডাম, বি চৌধুরী, সাইফুর রহমান, কর্নেল অলি, এই জন্য 3 পরপর। বি চৌধুরী একদিন দেখলাম শেখ হাসিনাকে উদ্দেশ্য করে বলছেন,
আপনি আবার প্রধানমন্ত্রী হন, আমি এটা চাই, আপনার সাথে আমার ছেলেটাও এমপি হোক, এটা আমার চাওয়া। সাইফুর রহমান একসঙ্গে চলে গেছিলেন সংস্কারে, যাক পরে ফিরে আসছেন, শেষ পর্যন্ত বিএনপি হয়ে উনি বিদায় নিয়েছেন। কর্নেলুল্লাহ ওনারা চলে গেলেন একদম এমপি টেমপি নিয়ে বিশ্বজিৎকে সাথে করে এরশাদের মঞ্চে একসাথে, মানে আওয়ামী লীগের মঞ্চে এরশাদও গেল, তারাও গেল। এই যে রাজনীতির যে ইগুলি, মানে নীতি নৈতিকতার থেকে যে বহুত দূরে চলে যাওয়া, উনি এখন এইগুলি বলার চেষ্টা করছেন যে জামাতকে নিয়ে এত কথা বললেন, এখন সেই জামাতের সাথে তার জোট করতে হয়েছে। এখন এই যে কথাটা বললেন উনি, এখন যখন শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান যখন শহীদ হলেন চট্টগ্রাম, তখন উনি ছিলেন না? ছিলেন তো, উনি ছিলেন, চট্টগ্রামে ছিলেন, বিশ্বজিৎ ছিলেন, উনিও ছিলেন, জিয়া রহমান মাঝখান থেকে নেয়। তো উনি ঢাকার বাইরে গিয়ে উনি মারা গেলেন। তো 15 আগস্টে তো ঢাকার ভিতরেই ছিল। ঢাকার বাইরে উনি বলছেন না, ঢাকার বাইরে নিরাপদ না, ভিতরে কি নিরাপদ? 15 আগস্ট তো ঢাকার ভিতরেই ছিল। হ্যাঁ, হয়তো উনি বঙ্গভবনে না থেকে নিজের বাড়ি থাকার কারণে হয়তো সহজে ঘটনা ঘটাতে পেরেছে। এখন রাষ্ট্র উনি ওখানেও ছাড়েননি তো, উনি বলছেন কি তারেক রহমান শত্রু দ্বারা আবর্তিত, হ্যাঁ আবর্তিত, মানে যেখানেই থাকে তার নিজের বাড়ির মধ্যেও শত্রু। শত্রু, এই যে কথা উনি বললেন। মানে তাহলে মন্ত্রী পরিষদে যারা আছেন তারাও, তার মানে তো তাই, এটা অনেক, এই জন্য আমি বললাম যে ওটা ভয়াবহ খবর। উনি যেটা মানে বলতে চাচ্ছেন যে তারেক রহমানের চারিপাশেই শত্রু, তার নিজের ঘরেও শত্রু, তার নিজের দলের লোকও শত্রু, বাইরের শত্রু, মানে একটা অস্থিরতা একটা সৃষ্টি করার একটা ইয়ে। তাছাড়া আমি অন্য কিছু মনে করি না। তো এখন কথা হলো যে সরকার প্রধান আমাদের, হ্যাঁ আমরা এটা বুঝি যে উনি যেভাবে, কালকে দেখলাম সেনাবাহিনী মহড়াতে ওই ঘুরে বেড়াচ্ছে, এর মধ্যে গিয়ে মাঠে মাঠে জঙ্গল ভেতরে ঘুরতেছে, তাদের সাথে বসে মাটিতে বসে বসে খাচ্ছেন, মাটির উপরে খাচ্ছে। একদিন এটা উনি হয়তো ওই বিশ্বাসটা, আল্লাহর প্রতি বিশ্বাসটা আছে, কারণ তো ওনাকে যে সময় উপরে ফেলে দেওয়া ছিল সেটা তো মরেও যেতে পারতো। এই থেকে আর কি, যেন আমার জীবনে কোনো ভয় নাই, বহুবার মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে, মৃত্যুকে দেখে আসছে, ওই কারণে উনি হয়তো এইভাবে উনি ওনার চলাফেরাটা সাধারণ, এবং উনি কতগুলো জিনিস নতুন। তারপরে কথা হচ্ছে কি জানেন, কিছু যদি মনে না করে তাহলে বলি যে আমার আপনার জীবনের মূল্য তো প্রধানমন্ত্রীর জীবনের মূল্যের চেয়ে অনেক কম। অত বড় মূল্যবান জীবন উনি এরকম মাটিতে গিয়ে খেতে বসে যদি মারা যান, তার চেয়ে বড় দুঃখের তো কিছু থাকবে না। সিকিউরিটিটা কি আছে, কেন, ওই প্রশ্নের জবাবগুলো তো আপনাদের দিতে হবে। ইউ ফিল সিকিউর যে উনি এরকম করে ঘুরলেও এটাতে কোনো অসুবিধা হবে না। এটা উনি হয়তো আনকেয়ার্ড ফর থাকতে পারেন, কিন্তু গভর্নমেন্ট তো আনকেয়ার্ড ফর থাকতে পারে না। যখন আপনার কাছে একটা আসলো যে তিনি শত্রু দ্বারা আবর্তিত, তখন আমি নিশ্চিত হতে চাই যে আবার ইন্টেলিজেন্স ডিপার্টমেন্ট, তার যে সিকিউরিটি ফোর্সেস যাই যা আছে, সবাই মিলে এনশিওর করছে নো হি ইজ সেফ। না সেটা তো হয়, যেমন ধরেন ইন্দিরা গান্ধী তার নিজের দৌরক্ষ দ্বারা উনি মারা গেলেন। ইন্দিরা গান্ধীকে বলা হয়েছিল যেহেতু স্বর্ণ মন্দিরে চলতেছে, অভিযান চলছে, অতএব তাদেরকে বিশ্বাস করা শুরু। আমার দীর্ঘদিনের যারা আমার দেহরক্ষী তারা আমাকে কী করবে, তারাই মারলো। এখন এইটা যদি এই আতঙ্কের মধ্যে তো একটা মানুষ বসবাস করতে পারে না। কিন্তু উনি কি বলেছেন, এসএসএফকে এবং তার সিকিউরিটি ফোর্সকে বলেছেন সিকিউরিটির নাম করে আমাকে জনগণ থেকে বিচ্ছিন্ন করবেন না। অল দিস আর ইম্পর্টেন্ট। না এইটা ওনার বিশ্বাস থেকে উনি হয়তো এটা করেছেন। হ্যাঁ আমরা তো বলি এখন আগে 14-15টা 16টা গাড়ি নিয়ে চলতো, এখন 2-3টা গাড়ি নিয়ে চলে। ওই সিগন্যালের ভিতরে আমার সদস্য আছে পাবনা জেলা বিএনপির মাসুদ রহমান, ওই মোড়ে সিগন্যালে দাঁড়ায় আছে, ওই বাংলা বড় তো এখন ওখানে এই মাসুদ যারা এখন ডাকছে, ও তাকে দেখেছে প্রধানমন্ত্রী। এই যে তার যে ইয়ে, একটা জিনিস হচ্ছে কি শোনো, মজার জিনিসকে আমার ঈশ্বর দিয়ে একটা হলো আপনার হলো মেগাসান একটা প্রজেক্ট, মেডিকেল ইকুইপমেন্ট অ্যাসেম্বল কারখানা, বাংলাদেশে প্রথম, তুরস্কের জয়েন্ট ভেঞ্চার। তো এখানে যাওয়ার কথা ছিল আপনার রাষ্ট্রদূত, যাওয়ার কথা ছিল তুরস্কের, আমাদের শাখা বগুল যাওয়ার কথা ছিল, যে কোনোভাবে রাষ্ট্রদূতে রাশিয়ান যে ওখানে পারমাণবিক যে বিদ্যুৎ কেন্দ্র আছে সেখান থেকে তাদের পক্ষ থেকে ক্লিয়ারেন্স দেয়নি, যে কোনোভাবে আমি জানি না সঠিক, গেলে না, বকুলও গেলে না। তো পরে প্রতিমন্ত্রীকে বলা হলো, তো প্রতিবন্ধী রাজি হলো, আমাকে বললো ঠিক আছে তাহলে আমার তো সময়ের একটা অভাব আছে, তো হেলিকপ্টার হলে পরে যে আগে হেলিকপ্টার ছিল, তারপরে যেহেতু রাষ্ট্রপতি যাবেন না তখন হেলিকপ্টার বাদ দেওয়া হয়েছে, তখন আমি আবার হেলিকপ্টার রেডি করলাম, করার পরে সব ফাইনাল যাবে। হঠাৎ করে আমাদের সমাজ কল্যাণ প্রতিমন্ত্রী এবার বলছে হেলিকপ্টারে গেলে ওদের চেয়ার থাকবে তো।
এখন পরে আমাকে ফোন করে বলছে না হাইব ভাই হেলিকপ্টার যাওয়া যাবে না কেন না হেলিকপ্টার যাওয়া যাবে না তারিক রহমান ধরবে পরে সত্যি হেলিকপ্টার গেল না পরে বাইরে নিয়ে যেতে পারলেন না আর ফারজানা ঠিকই গেল। এই যে আতঙ্ক কতগুলো আছে আপনার যে বাজেট অধিবেশনের পরে বিরাট একটা ভুরি বোঝ হয় না 50-60 লাখ খরচ হয় বলেন না খাবো না আর খাওয়ার মানে তো আপনি খেয়েছেন কিনা আমি জানি না আমিও খাই নাই আমি বাজেট একবার গেছি। খেয়েছি 150 টাকা বাজেট পরে মনে একদিন 30 টাকা বাড়ে 180 টাকা করেছে। এই যে নতুন নতুন তার ভিতরে যে সিম্পলভাবে চলার এখন আমাদের এখন অনুসরণ করতে হবে উনি যা চাচ্ছেন যেভাবে চাচ্ছেন আমাদের ওই সততা নেই তার সাথে কেউ আমার কাছে না আপনার কথা শুধু শুধু একটা কথা বলে ওই যে সিনেমা দেখেছেন না ইন্ডিয়ান সিনেমা বাহুবলী, উনি বাহুবলী দেখেছেন কিরকম করে পেছন থেকে তলোয়ার দিয়ে বেঁধে ফেললো তাকে, একদম নিজের লোক সবচেয়ে বেশি কাটাপ্পা কাহিনী যদি বলে থাকে মানে এরকম হত্যাকাণ্ড ইত্যাদি তো সবচেয়ে কাছের লোক দিয়েই হয়। দিস ইজ ভেরি সিগনিফিকেন্ট সেই অর্থে। এখন যদি আপনি মনে করেন দূর ওলি সাহেব একটু বেশি বেশি বলেন তো ইউ লিভ ইট, বাট দ্যাট ইজ ইউর রেসপন্সিবিলিটি। না এমনি সতর্ক থাকা উচিত তার ওনার সত্যি তো হবে না। এখন উনি যে স্ট্যান্ডটা নিলেন ভয়াবহ না, চোখে চোখ রেখে বললেন পদ্মা ব্রিজ করবো আমি 30টা ব্যারেজ করবো পদ্মা ব্যারেজ করবো। এরপরেও তো ওনাকে সতর্ক না থাকে তো উপায় নেই, থাকতে হবে না। মানে আপনি আগেও একবার এই কথা দুটো বললেন, নিশ্চয়ই এটা বড় কথা বলেছেন উনি, বড় না কিন্তু উনি একেবারে বেহিসাবি কথা যদি বলতেন তাহলে তো বলে দিতে পারতেন ঠিক আছে আমি মায়ানমার হয়ে যে করিডোর আছে ইকোনমিক করিডোর এটাতেও রাজি আছি, তা কিন্তু বলেননি। অনেক সময় নিয়েছেন, এখনো বলেনি এটা করবেন বা করবেন না। এইটাতে প্রধানত ইন্ডিয়া খেপে যেতে পারে, কিন্তু ওইটাতে ইন্ডিয়া আমেরিকা দুটো খেপে যাবে। না ওইটা তো খেপবে, ওটা করলে বা চায়নার সাথে নিজে ক্যালকুলেট না করে যা মনে হচ্ছে সাহসের উপরে জেদ করে বলে দিচ্ছেন তা না বোধ না হয় না। ক্যালকুলেশন তো অবশ্যই করেছে বলেই উনি সেই পথে আগাচ্ছেন। আমার মনে হয় যে এটা সাহসী পদক্ষেপ, সামনের দিকে এগিয়ে যাক দেশটাকে। আমাদের যারা বিএনপি যারা করে তাদের প্রত্যেকের উচিত তাকে যারা বজলুর রশিদ ফিরোজ আপনার কাছে আসি, ওই একই বক্তৃতায় উনি বললেন 11 দল আপনার শত্রুরে আপনার বন্ধু, যার কারণে আপনাকে প্রকাশ্যে পরামর্শ দিচ্ছে। আপনি ইতিহাসে একজন নেতা হয়ে থাকেন। মার্কিন বাণিজ্য চুক্তি নিয়ে সরকারকে প্রশ্ন করা তো দূরের কথা, আলোচনা সংসদের কার্যপ্রণালীতে আনতে স্বতন্ত্র এমপি রুবিন ফারহানা 5 জন সমর্থনকারী খুঁজে পাননি জামায়াত এনসিপি জোট থেকে। সংসদে বিরোধী দলও বক্তৃতার একটা অংশ ব্যয় করেন প্রধানমন্ত্রীর প্রশংসা করে। তাহলে বিরোধী দলের ভূমিকা পালন করবে কে? উনি, মানে আমি বলছি যে কর্নেল ওলি সরকারকেও এই পরামর্শ দিচ্ছেন, বিরোধী দলকেও আবার এই পরামর্শ দিচ্ছেন, কি হচ্ছে কি এটা? ধন্যবাদ। এখন ওই একবার কে যেন বলছিল যে আমাদের কথার উপরে একটু ট্যাক্স বসানো দরকার, তাইলে রিজনেবল কথাবার্তা বলতো, যে যা মনে হয় তাই বলতো না। একটা যেটা বলছেন উনি প্রধানমন্ত্রীকে সতর্ক করে যে ঢাকার বাইরে রাত্রি যাপন না করতে, এবং তার চারপাশে আততায়ীরা আছে কাজে সাবধান হওয়ার জন্য বলছে। সাবধান মানে ভালো, একজন ওয়েল উইশার হিসাবে সেটা করতেই পারেন অভিভাবকের মতো, সেটা ঠিক। তো সেই ক্ষেত্রে রাষ্ট্রের দায়িত্ব এবং প্রধানমন্ত্রীর নিরাপত্তার দায়িত্বে যারা আছেন, বিশেষ করে এসএসএফ, তাদের এই মুহূর্তে কর্নেল ওলি সাহেবের কাছে গিয়ে জানা দরকার, জানতে চাওয়া দরকার যে স্যার আপনি যে এটা বললেন কিসের ভিত্তিতে বললেন, আমাদেরকে যদি জানান তাহলে আমরা সেই অনুযায়ী ব্যবস্থা নিতে পারবো। আমাদের প্রধানমন্ত্রীর নিরাপত্তা দেওয়ার দায়িত্ব তো আমাদের রাষ্ট্রের, এবং রাষ্ট্রের বাহিনী হিসাবে আমাদের সেইটা জানানো, তার কাছ থেকে তাকে জিজ্ঞাসা করা দরকার, তার কাছে যাওয়া দরকার, জানা দরকার, জেনে তার যে প্রধানমন্ত্রীর যে নিরাপত্তা সেই নিরাপত্তার ব্যবস্থা করা দরকার। আরেকটা হলো দেখেন আমাদের এই উপমহাদেশে এই হত্যার রাজনীতি কিন্তু নতুন না। রাষ্ট্রপ্রধান, সরকার প্রধানকে হত্যা করা সেই গান্ধী থেকে শুরু হয়েছে, মহাত্মা গান্ধী, এখানে ইন্দিরা গান্ধীর কথা বললেন হাবিব ভাই, রাজীব গান্ধী তিনিও আততায়ী যারা সেখানে নিহত হয়েছেন। এখানে আমাদের দেশের শেখ মুজিবুর রহমান তিনিও নিহত হয়েছেন সেনাবাহিনীর একটা কোর্ট দ্বারা। যে প্রধানমন্ত্রী নিয়ে কথা বলেছে তার বাবা জিয়াউর রহমান তিনিও চট্টগ্রাম সার্কিট হাউসে তিনিও নিহত হয়েছেন আরেকটা সেনা কোতে।
বেনজির ভুট্টো পাকিস্তানের, তিনিও আততায়ীর হাতে নিহত হয়েছেন। ইভেন ওইটাও বোঝা যায় যে তাদের রাইভালরি থাকতে পারে, কিন্তু জেনারেল জিয়াউল হক তাকেও যে প্লেন ক্রাশ করে যে মৃত্যুবরণ করলো সেটাও একটা হত্যাকাণ্ডই মনে করে সাধারণত। কাজে এই যে হত্যার রাজনীতি, এটা কিন্তু এই উপমহাদেশে এটা একটা ফিচার সেটা আছে। কাজে সেই জায়গার থেকে কেউ যদি অনুমান করে বা মানে কেউ কিছু বলে, যদি ক্লু থাকে সেটা বাইরে আনা দরকার, এবং সেই অনুযায়ী যে নিরাপত্তার জন্যে এটা ব্যবস্থা গ্রহণ করা দরকার। আরেকটা হলো যে আরেকটা জিনিস এখানে প্রশ্ন দেখা যায় যে প্রধানমন্ত্রীর নিরাপত্তা নিয়েই যখন এইরকম শঙ্কা, তাহলে সাধারণ মানুষের জীবনের জানমালের নিরাপত্তা কে দিবে? না, সে তো নেই, কত কি ঘটনা ঘটছে আমরা তো দেখছি। সেইটাই বলছে। তো সেজন্য সেই আইন শৃঙ্খলা পরিস্থিতির যেটা ভয়াবহতা আছে। আরেকটা যেটা ভাই বললেন যে 2013 সালে দেখে অ্যান্টি টর্চার একটা ল আইন যেটা হয়েছিল সেটার ইমপ্লিমেন্টেড নেই। এই যে 4 মাসের এই বর্তমান সরকারের 61 জন মানুষ নিহত হয়েছে হেফাজতে এবং কারাগারে, পুলিশি হেফাজতে এবং কারাগারে। ওই লটা ছিল কিন্তু কাস্টোডিয়াল ডেথ বন্ধ করার জন্য, কিন্তু এইটা কিন্তু হচ্ছে, তার মানে আইন আছে, আইনের প্রয়োগ নাই। আবার একটা হলো যে আইন থাকাটাও দরকার। ওই যে সংবিধানের কথা বলছেন, সেই সংবিধান পরিবর্তনের ন্যায়পাল তো আছে সেই 72 থেকে কনস্টিটিউশনে। 55 বছরে কোনো সরকারকে এই ন্যায়পাল নিয়োগের ব্যাপারে কোনো পদক্ষেপ নিয়েছে? নেয় নাই। তার মানে আরও অনেক যে আইন যেগুলো রয়েছে সেই আইনের আসলে কোনো যে বাস্তব, যেমন ধরেন আমি যদি সংবিধানের 17 ক অনুচ্ছেদটা দেখি, এখানে বলছে যে শিক্ষা একটা নির্দিষ্ট স্তর পর্যন্ত রাষ্ট্র সকল নাগরিকের শিক্ষার দায়িত্ব পালন করবে। বাস্তবায়ন আছে? সকল নাগরিক শিক্ষা পায়? এখানে বলা আছে আমাদের এখানে যে যে ওই যেরকম ধর্মীয় মতে আছে যে গায়ের ঘাম শুকানোর আগেই তার মজুরি পরিশোধ করতে হবে, এখানেও আমাদের সংবিধানের মধ্যে লেখা আছে যে মজুরি পরিশোধ করতে হবে, তার কাজ করার সাথে সাথে শেষে মজুরি পরিশোধ করতে হবে। এটা সংবিধানে লেখা আছে। কিন্তু আমরা দেখি গার্মেন্টস ফ্যাক্টরিগুলোতে 3 মাস 4 মাস ধরে বেতন পায় না, আন্দোলন করতে হয়, তাদেরকে গুলি খেতে হয়, মরতে হয়, তাদের পাওনা টাকা। এটা অনুদানের টাকা না, ভিক্ষার টাকা না, অনুকম্পার টাকা না, তাদের নিজস্ব পরিশ্রমের পারিশ্রমিক, সেই পারিশ্রমিক পেতে তাদেরকে জীবন দিতে হয়। তাহলে এগুলো লেখা আছে কিন্তু সেগুলোর কিন্তু বাস্তবায়ন নাই। সেই জন্যই বলছে যেগুলো লেখা নাই আমরা লিখতে বলছি সংবিধানে সন্নিবেশিত করতে হবে, এটা যেমন গুরুত্বপূর্ণ, কিন্তু সেইগুলো আবার বাস্তবায়নটা কে করবে সেইটা হলো যে গুরুত্বপূর্ণ। যে সরকার এবং প্রথা প্রতিষ্ঠান যেগুলো আছে বাস্তবায়নের জন্য, সেগুলো স্বাধীনভাবে সেগুলো বাস্তবায়ন করতে পারবে, এটাও খুব গুরুত্বপূর্ণ। আরেকটা যেটা এখানে বলছেন যে ওই যে ভাই বলছিলেন যে স্থানীয় সরকার, এটাও কিন্তু একটা মানে একটা কেমন ইংরেজিতে লেখা আছে। আমরা যে স্থানীয় সরকার বলতে বাস্তবে বাংলায় কিন্তু স্থানীয় সরকার নাই। আপনি কনস্টিটিউশন দেখেন, সেখানে ইংরেজিতে লেখা আছে লোকাল গভর্নমেন্ট, তার বাংলায় স্থানীয় সরকারই হয়, সেই জন্য আমরা সেটা বলি। কিন্তু ওখানে লেখা আছে এখনও পর্যন্ত যে স্থানীয় শাসন, লোকাল গভর্নমেন্ট, বাংলায় স্থানীয় শাসন। তার মানে কেন্দ্রীয় শাসনের বর্ধিত অংশ সেটা হলো যে স্থানীয় শাসন, এই ইউনিয়ন পরিষদ পর্যন্ত। তার মানে এইগুলো কিন্তু একটা অ্যাম্বিগুইটি সেগুলো রয়েই গেছে। সেইগুলোর নিষ্পত্তি না হলে সেই স্থানীয় সরকার যে প্রশাসন, সেই প্রশাসন কাজ করতে পারবে না। ওই যে উপজেলায় এমপিদের অফিসের কথা বলছে, সবাই হাততালি দিতেছে, সরকারি দল বিরোধী দল সব কিছু মিলিয়ে ওখানে। এমনিতেই তো এখানে উপজেলা পরিষদ যেটা আছে সেটা ট্রায়াঙ্গেল। একটা এমপি আছেন, উনি বসে আছেন মাথার উপরে, ইউএনও সাহেব আছেন এবং নির্বাচিত উপজেলা পরিষদের চেয়ারম্যান আছেন। এই 3 জনের ক্ষমতার দ্বন্দ্ব কিন্তু চলছে। সেই দ্বন্দ্বটাকে কিন্তু বাড়িয়ে দেওয়ার জন্য যে উদ্যোগ, সেই উদ্যোগটা নেওয়া হবে যদি ওই এমপিদের অফিসটা ওখানে দেওয়া হয়। আর একটা হলো যে স্থানীয় সরকার, স্থানীয় শাসনে স্থানীয়ভাবে এমপিদের ভূমিকা কি? এমপিরা হলো তারা ল মেকার, আইন প্রণেতা, আইন প্রণয়ন করবে। তারা কেন স্থানীয়ভাবে কোথায় ব্রিজ হবে, কোথায় কালভার্ট হবে, কোন মসজিদের টিন দেবে, কোন মাদ্রাসায় এখানে গম বরাদ্দ দেবে, এগুলো তো এমপিদের কাজ না। এগুলো তো ব্যক্তিগত এমপিদের যে বরাদ্দ দেওয়া হচ্ছে সেটাই দেওয়া উচিত না, এটা দেওয়া উচিত না তাদের। তারা আইন প্রণেতা, আইন প্রণয়ন করবে এবং তারা মনিটর করবে যে আইন প্রণয়ন করার পরে সেগুলো বাস্তবায়ন করলো কিনা লেজিসলেটিভ মানে নির্বাহী বিভাগ সেটা বাস্তবায়ন করলো কিনা এক্সিকিউটিভ, সেইটা তারা তদারক করবে। তাহলে এরকম তো হবে না, এই আইন কড়াকড়ি করলে পরে আর এমপি ক্যান্ডিডেট খুঁজে পাওয়া যাবে না। আপনি যদি স্থানীয় সরকারকে শক্তিশালী করেন ওই অর্থে অন্যান্য দেশগুলোতে যেভাবে আছে, তাহলে দেখবেন এই যে এমপি হওয়ার দৌড়ে অনেককে আপনি খুঁজে পাবেন না। তখন অনেকেই উপজেলা চেয়ারম্যান হবে, জেলা পরিষদের চেয়ারম্যান হবে, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হবে। সরি, আমি আপনার না ঠিক আছে, সেটাই বলতে চাই যে আমাদের তো সেটাই এম্পাওয়ার করা দরকার। যে মানে স্থানীয় সরকারের যে প্রতিনিধিরা, জনপ্রতিনিধিরা, তাদের কাছেই ক্ষমতা দেওয়া দরকার। এদের বাজেটটাও তারা যদি শক্তিশালী হতো, তাদেরকে যদি ক্ষমতায়ন করা হতো, তাহলে এই যে বাজেট প্রণয়ন যে প্রক্রিয়া, আমরা সেটাকেও কিন্তু মানে এটা ঠিক মনে করি না। আমরা বলছি যে এটা কি এটা বটম টু আপ হওয়া দরকার।
এখন একটা গ্রামে, একটা ইউনিয়নে, একটা উপজেলায়, একটা জেলায় কি পরিমাণ কি কি জিনিস লাগবে, স্কুল লাগবে না কি লাগবে, মাদ্রাসা লাগবে নাকি মক্তব লাগবে, কি লাগবে, তারা ওখান থেকে ডিসাইড করুক যে আমাদের এই চাহিদা, তারপরে এসে এটা সেক্রেটারিয়েটে আসুক, পার্লামেন্টে আসুক। এখন তো সেক্রেটারিয়েটে আমলারা তারা বসে আগেরটার সাথে কিছু যোগ বিয়োগ করে প্লাস মাইনাস করে এখানে একটা বাজেট প্রণয়ন করে দেয়। তাহলে সেই জন্য এটার যে ওইটা হয় কি, আমরা ওই যে আমাদের কমরেড খালেকুজ্জামান এটা বলতেন বক্তৃতায়, বলতেন যে এখন কি হয়, একটা পুকুরে মাছ আছে, বোয়াল মাছ আছে, পুঁটি মাছ আছে, অমুক মাছ আছে, ওখানে গিয়ে কিছু আধার ছেড়ে দিল। তো বোয়াল মাছের জন্য তো আর পুঁটি মাছ ভাগ পায় না। আমাদের দেশের বাজেট যে প্রণয়ন করা হয়, বাজেট বরাদ্দ হয়, এটা ওই ধরনের, যে পুকুরে এই মাছের মধ্যে ছেড়ে দেওয়া, ওই যাদের জন্য যেটা বরাদ্দ পাওয়া সেটা যায়, গরিব মানুষ, সাধারণ মানুষ এটা বরাদ্দ পায় না। এই যে নীতিগুলো, সেইগুলোর পরিবর্তন করা দরকার। সেই পরিবর্তন না হলে শুধুমাত্র ওই জুলাই সনদ বলি, অমুক বলি, তমুক বলি, সংবিধানের সংস্কার বলি, সেগুলো করে বাস্তবে কিছু হবে না। আবার এইটার জন্য দরকার হলো যে জনগণের একটা সচেতনতা, এবং যারা রাষ্ট্র ক্ষমতায় যাবে তাদের একটা পলিটিক্যাল উইল দরকার, রাজনৈতিক সদিচ্ছা দরকার। সেই সদিচ্ছা ছাড়া তারা কিন্তু এটা করতে পারবে না। সেই সদিচ্ছা দরকার, আর একটা ডেমোক্রেটিক সিস্টেম, সেই সিস্টেমটা ডেভেলপ করানো দরকার। জি, থ্যাংক ইউ। একটু প্রসঙ্গটা ঘোরাই, ঠিক ঘোরাই না, আবার রিলেটেড আছে। সেটা হচ্ছে এই যে চীন সফরটা হলো, আমি এটা আগে একটু বলছিলাম, চীন মিয়ানমার বাংলাদেশ একাডেমিক করিডোর দিয়ে আলোচনা হয়েছে বলে জানা গেছে। যুক্তরাষ্ট্রের সাথে যে বাণিজ্য চুক্তি, সেখানে এই করিডোর কিংবা চীনের সাথে আরও যেসব সমঝোতা স্বাক্ষর হয়েছে সেসব ইস্যুতে আলোচনা হয়েছে। সেগুলো বাস্তবায়ন সম্ভব হবে? মানে দুটোর মধ্যে একটা ক্ল্যাশ আছে বলে মনে হয় না? এমনিতেই তো ধরেন যখন এই বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের কথা হলো বিআরই, তখনই তো অনেক কথাবার্তা হয়েছিল। আমেরিকার সাথে চুক্তি, চীন সফর, উভয় ক্ষেত্রে সরকারি এবং বিরোধী দলের অবস্থান আবার এক। খুব মজার একটা স্টোরি। কি হবে? আপনি যদি প্রথমে করিডোরের কথা বলেন, ইকোনমিক করিডোর, এই করিডোরের একটু যদি ব্যাকগ্রাউন্ডে যান, এটা একসময় ছিল বাংলাদেশ, ইন্ডিয়া, চায়না, মিয়ানমার করিডোর। ইন্ডিয়া এখান থেকে আপনার কুইট করেছে। ইন্ডিয়া যখন কুইট করেছে তখন বাংলাদেশের জন্য কিন্তু সিচুয়েশনটা একটু কমপ্লিকেটেড হয়ে গেছে। আবার আমরা যখন বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভে জয়েন করেছি 2016 সালে, তখন যে পলিটিক্যাল সিচুয়েশন ছিল, 2026 সালে এসে এই জিও পলিটিক্যাল সিচুয়েশন আর এখন সেম নাই। একসময় যেটা বলা হতো, যেটা আপনার বাংলাদেশে ইউএসের প্রভাব বা ইনফ্লুয়েন্স অনেক কমে গেছে শেখ হাসিনার ফুল পিরিয়ডটাতে, যেটা আপনার ইন্ডিয়ার ইনফ্লুয়েন্স অনেক বেড়েছিল। শেখ হাসিনার পতনের পর থেকে কিন্তু এই বাংলাদেশেই বলা হয়ে থাকে এখন, যেটা হলো আপনি যেটা বলছেন, যেটা হলো ওই চুক্তি হয়েছে আপনার আমেরিকার সাথে, যে বাণিজ্য চুক্তিটা হয়েছে, সেই চুক্তির সমালোচনা আপনার ইকোনমিস্ট থেকে শুরু করে জ্বালানি এক্সপার্ট সবাই করছে, কিন্তু সরকারি দল বা বিরোধী দলের পক্ষ থেকে কিন্তু কোনো সমালোচনা বা পার্লামেন্টে কোনো আলোচনাও হয় নাই। এবং এ ধরনের আলোচনাও হয় যে বিরোধী দল মনে করে যেটা হলো আমেরিকার সাথে ভালো সম্পর্ক থাকলে ক্ষমতায় আসা যাবে, আবার সরকারি দল হয়তো মনে করেন যেটা হলো আমেরিকার সাথে ভালো সম্পর্ক থাকলে ক্ষমতায় থাকা যাবে। যে কারণে আপনি দেখবেন একটা ইউনিক সিচুয়েশন হয়েছে 5 তারিখে পার্লামেন্টের সাউথ প্লাজায় আমেরিকার 250 বছরের স্বাধীনতা দিবসের উদযাপন হয়েছে, এবং ওই দিন একটা বাংলাদেশ পার্লামেন্টের সর্বদলীয় একটা ককাস গঠনেরও ঘোষণা দেওয়া হয়েছে, যেখানে বিএনপির একজন সিনিয়র নেতা এবং যিনি সাবেক শিক্ষামন্ত্রী ছিলেন তিনি এটার চেয়ারম্যান হয়েছেন, এখানে জামাত ইসলামীর 2 জন আছেন, এনসিপির একজন আছেন, সবাই মিলে একটা ককাজ করেছে। ককাজের কাজটা কী হবে? ইউএসের সাথে সম্পর্ক ইমপ্রুভ করা, যেটা তারা হয়তো বলতে পারেন দিস ইজ পার্লামেন্টারি ডেমোক্রেসি। ইউএসের সাথে রিলেশন আপনি ভালো করবেন। আমির বক্তব্য দিয়েছেন, বলেছেন যে তিনি এই মানে ইরান যুদ্ধের শান্তি প্রতিষ্ঠার জন্য চেষ্টা করছেন। তাহলে এখানে আপনার ইউএসএ একটা ফোর্স কিন্তু আপনার অলরেডি তার ইনফ্লুয়েন্স নিয়ে আসছে। চায়না এই মুহূর্তে যেটা বলা হচ্ছিল, প্রধানমন্ত্রীর চীন সফরের আগেই কিন্তু একটা আলোচনায় ছিল যে বাংলাদেশ হচ্ছে আপনার এই মুহূর্তে যে ইকোনমিক একটা সংকট চলছে, এটা থেকে আমার যদি আপনার ফাইন্যান্সিয়াল একটা প্যাকেজ বা ফাইন্যান্সিয়াল অ্যাসিস্ট্যান্ট, কিছু প্রজেক্ট ফান্ডিং আসবে বা লোনের কথা বলা হচ্ছিল। পত্রপত্রিকার সময় রিপোর্টে আসছিল যে আপনার 5 থেকে 6 বিলিয়ন ডলারের একটা প্যাকেজ হয়তো আসতে পারে, সেটা যে কোনো ফর্মেই হোক। সেটা কিন্তু আসে নাই। আপনার গ্র্যান্ট হিসেবে দিয়েছে $300 বিলিয়ন, সাথে আপনাকে একটা বিগ টেস্ট দিয়েছে। এই ব্যাপারে আপনি যদি পজিটিভলি না বলেন তাহলে চায়না কিছু দেবে বলে? না 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 না, আপনাকে চায়না সবই দিবে। একটা বিগ টেস্ট দিয়েছে, যদি আপনি টেস্টে পাস করতে পারেন, তাহলে যদি এটাতে পাস করেন, কারণ আপনার চাইনিজ মিনস বিজনেস, আপনার ডেমোক্রেসি কতটুকু আছে না আছে এটার কিন্তু খুব বেশি ধার ধারেনি। কারণ আপনি চায়নার সরকার, শেখ হাসিনার যেটা সরকার ছিল আপনার 14 সালের পর থেকে, তার সাথেও কিন্তু কাজ করেছে, তাকে বয়কট করেনি। ইভেন একটা ইলেকশনের পরে এখন সমালোচনা হয়, ফেসবুকে সোশ্যাল মিডিয়াতে দেখে আসে চাইনিজ অ্যাম্বাসেডর শেখ হাসিনাকে একটা নৌকা উপহার দিচ্ছেন।
তো চায়নামিজ আমার এই বিজনেস অনুষ্ঠানে সবসময় প্রবলেম হয়ে যায়, একেবারে শেষের দিকে খুব ইন্টারেস্টিং কতগুলো সাবজেক্ট উঠে যায় যখন আর হাতে সময় থাকে না। তো ইকোনমিক করিডোর যেটা, ইকোনমিক করিডোরে কি মনে করেন আপনি? ইকোনমিক করিডোরে বাংলাদেশ বাংলাদেশের agree করবে? দুইটা দিক, ইকোনমিক বেনিফিট আছে, হিউজ বেনিফিট, ইকোনমিক বেনিফিট, বাট জিও পলিটিক্স যেটা, এই পলিটিক্সটার যে আপনার প্রেশার আসবে সেটা আপনি কতটা ওভারকাম করতে থ্যাংক ইউ। পারবেন। হাতে সময় নেই বলে আপনার সাথে আমি বেশি সময় দিতে পারছি না, কারণ আমাকে একবার অন্তত তাদের কথা জিজ্ঞেস করতে হবে এই ইস্যুতে, যারা ভাবিবুর আমার হাবিব কি মনে করে আপনাদের দল, আপনার সরকার এই ইকোনমিক করিডোরে এগ্রি করবে? 1 মিনিটের মধ্যে বলবেন, হ্যাঁ না বললেও চলে, না, মানে সময় নেই বলি। না সময় নেই বলে আপনার কথা আপনি মনে করেন এখন গণভোট হচ্ছে, হানা বলবেন? না, গণভোটে কোনো রেজাল্ট নাই, না, ভোটটা দিতে পারেন। না ভোট দেওয়া যাবে না, এখন সরকার চিন্তা করছে, সিদ্ধান্ত নিয়ে যাচ্ছে, এটাই আমার। আমি তো সরকারের বাইরে তো আমি কথা বলতে পারবো না। আমার মতামত আমি বলতে পারবো সরকারকে, কিন্তু আমি ওপেন এতে সরকারের সিদ্ধান্তের বাইরে তুমি বলবো না। মানে যেমন উনি বললেন, মানে ওনার সাথে আপনার তফাৎ কি, উনি রাজনীতি করেন, ডাইরেক্ট পার্টি করেন না, না। উনি বলতে আপনি পারেন। পার্টি করেন বলে আপনার কথা আটকে আছে। উনি বলতে কিন্তু পারছেন যে রাজনীতিবিদদের তো এখন বাক স্বাধীনতা বেশি, যেমন উনি সাহেব বললেন। এটা না, রাষ্ট্রীয় কেন? পলিসি তো। ওই পার্লামেন্টে তো আমাদের ফজলুর রহমান ভাই তো বলছেন, বলেন তো। ফজলুর রহমান ভাই তো ওই দুটো বক্তৃতায় বললেন না, আমার এই করিডোরের মধ্যে ইকোনমিক বেনিফিট বেশি, উনি বলছেন। এটা বেশি কি কম তা উনি বলতে পারছেন না। উনি কিন্তু খুব স্পষ্ট বলছেন, আমি পার্টিতে বলবো, এখানে বলবো না। না ঠিক আছে, আপনি যদি না বলতে চান তাহলে না বলেন, লাস্টটা বলেন। কি বলে বজরুল রশিদ সুরেশ। না ঠিক আছে, এখানে ধরেন যেটা উনি বললেন রিপন ভাই, যে জিও পলিটিক্যাল যে ইয়েটা, প্রেশারটা সেটা ইয়েতে নিতে হবে, কগনিশনে নিতে হবে, কগনিজেন্সে। একটা হলো যে ওইটা করিডোর হইলে পরে বেনিফিট হবে, সেটা ঠিক আছে। এর আগেই কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারের সময় কিন্তু মানবিক করিডোর চেয়ে বসে আছে আমেরিকা, সেটা দিতে পারে নাই, যে মায়ানমারের সাথে একটা মানবিক করিডোর এক। আর আমেরিকার এখানে একটা জিও পলিটিক্যাল একটা এজেন্ডা আছে, সেখানে একটা মায়ানমারের রাখাইন রাজ্য, বাংলাদেশের বান্দরবন, ভারতের মিজোরাম, নাগাল্যান্ড, এগুলো নিয়ে একটা স্যাটেলাইট স্টেট করার, চীনকে এখানে মানে ইয়ে করার জন্যে, তাকে ঠেকানোর জন্যে এইটা উদ্যোগ তাদের নিতে হবে। ওই যে ইয়ের মতো আর কি, সাউথ সুদান ইত্যাদি ইত্যাদি দেশের মতো। তো সেই জন্যেই এখানে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এসে বলছেন যে আমরা বিবেচনা করছি সেটা, এটা সেই জন্যই সেই সমস্ত কিছু দিক বিবেচনা করে এখানে বাংলাদেশের সিদ্ধান্ত নিতে হবে। বেনিফিট থাকলেও অনেক সময় এটা নিতে পারে। থ্যাংক ইউ ভেরি মাচ। আপনাদের তিনজনকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। অনুষ্ঠানটা শেষের দিকে জমে উঠলাম, আর হাতে সময় নেই, সেই জন্যই। দর্শক, অনুষ্ঠান শেষ করব। এত যে সংগ্রাম, এত আন্দোলন, এত রক্তদান, একটা বিশাল মুক্তিযুদ্ধ, তারপরেও আমরা কতখানি নিজেদের মতো করে আমাদের নিজেদের ভাগ্য গড়বার কাজ করতে পারছি। আমরা বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের উপরে কিছু করতে পারিনি। আমরা আমেরিকার সঙ্গে যে বাণিজ্য চুক্তি হয়েছে তার উপরে স্পষ্ট কথা বলিনি। সংসদের মধ্যে আলোচনাই হয়নি। রুমিন ফারারা চেষ্টা করেছেন, সমর্থন দেয়নি কেউ, কোনো সদস্যরা। আর এখন যেটা দেখছেন, চীন, মায়ানমার, বাংলাদেশ ইকোনমিক করিডোর, তার উপরে নেতাদের কেউ বলতে পারছেন না, কেউ বলছেন, এবং যিনি রাজনীতি করেনও না তিনি আবার বলতে পারছেন। তার মানে রাজনীতিবিদদের কথাবার্তা বলবার, মানে আর্টিকেল 70 নিয়ে কথা লড়া হচ্ছে না, কিন্তু তারপরেও আমরা এমনকি বাইরে টকশোতেও কথা বলতে পারছি না। দ্যাট ইজ আ রিয়েলিটি। কাউকে ছোটো বড়ো করছি না, কিন্তু সামগ্রিক রাজনীতির পরিস্থিতিটা যদি এইরকম হয়, মন খুলে কথা বলতে না পারি, তাহলে কিন্তু সামনে এগোতে পারবো না। তবে আমি বিশ্বাস করি সবাই স্বাধীনতা চান। ওই যে বলে না, স্বাধীনতাহীনতায় কে বাঁচিতে চায়? আমরা কেউই তা চাই না, কিন্তু তারপরে আমরা একটা নিয়ম শৃঙ্খলার মধ্যে চলি। আমরা সেই নিয়ম শৃঙ্খলাগুলোকেও এমনভাবে তৈরি করি যাতে আমরা সেই নিয়ম ভাঙতে পারি, নতুন নিয়ম বাড়াতে পারি এবং সামনের দিকে যাত্রা করতে পারি। এখন আজকে এই জুলাই মাসে যে বিরাট অঙ্গীকার নিয়ে হাজারো মানুষ জান দিয়েছে একটা ভালো দেশ গড়তে, বাংলাদেশকে বদলে দিতে, নতুন বাংলাদেশ গড়তে, সেই শপথে বলিয়ান হয়ে আমরা সামনের দিকে এগিয়ে যাব, এই প্রত্যাশায় আজকের অনুষ্ঠান এখানে শেষ করছি। খোদা হাফেজ।